হ্যালো। হ্যাঁ, গুড ইভিনিং। ভালো আছি আমি। সবাই ভালো আছেন? হোপ সবাই ভালো আছেন। আহ, আজকে আপনাদের গতদিন পড়িয়েছিলাম হচ্ছে এশিয়া মহাদেশ। আপনারা জানেন যে 7টি মহাদেশ, তার মধ্যে প্রাইমারির জন্য এশিয়া মহাদেশ পড়িয়েছিলাম। এশিয়া মহাদেশের পাশাপাশি আরেকটি মহাদেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমেরিকা মহাদেশ। আজকে সেই আমেরিকা মহাদেশ নিয়ে আপনাদেরকে পড়ানো হবে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। ভালো আছি আব্দুল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কাকুলি, ভালো আছি। আপনি কেমন আছেন? সাকওয়াত, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা কমেন্টস করেছেন, সবাইকে ধন্যবাদ। আমরা এশিয়ার পরে আজকে যাচ্ছি আমেরিকায়। সবাই শিরোনাম করেন আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ ও ব্যক্তি, এটা পড়বো আজকে আমরা। এটাও প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন হতে পারে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দেশ ও ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, এটা আমরা দেখব। এবং যে যে লাইনগুলো আপনাদেরকে লিখতে বলবো সেই লাইনগুলো শুধু লিখবেন, দেখবেন এখান থেকে প্রশ্ন কমন পাবেন। আমরা প্রথমেই যে দেশটা লিখব তার নাম কানাডা। লেখেন কানাডা। এই হচ্ছে কানাডার মানচিত্র। আপনারা অবশ্যই সাধারণ জ্ঞান পড়ার সময় একটা মানচিত্র নিয়ে বসবেন, এতে আপনাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে একটি মানচিত্র নিয়ে যদি বসেন। আচ্ছা, কানাডা। আমরা একটু কানাডা দেখে আসি, আসেন। আজকে ক্লাসের শুরুতে একটু বিনোদন করে আসি, একটু সৌন্দর্য দেখে আসি। এই যে সবারই একটা মনের মধ্যে একটা আকর্ষণ আছে কানাডা দেখার ব্যাপারে, একটু দেখে আসি। বাস্তবে না হলেও ভিডিওর মাধ্যমে দেখে আসি। We are one around the world and the universe. We are one. North, south, east to west. We are one. Glowing hearts full of love. We are one. A blessing from above. No matter where we're from, we are one. We are one. We are one. We are one. Oh, Canada, our precious native land, our Canada. We all work hand in hand when we stand together. Nothing can go wrong. All the people from around the world, that's what makes us আমরা strong. কানাডার সৌন্দর্য উপভোগ We করছি। all call our home the land of the free. Together we can build our life, a place for you and me. Wow, wow. Yeah. We are one. 150th all across the nation. Around the world and the universe, we are one. We are one, yeah. South, east and west. We are one. Our world, let's join the celebration. Glowing hearts full of love, we are one. Hearts so full of love. No matter where you're from, we are one. We are one. We are one. হ্যাঁ, অসাধারণ। কাকলি আবেদিন, ভালো আছি। অলিউদুল হাসান, এখন কানাডায় আছি। A beautiful place to be, our
much Wanago. here to see. We have each other. এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে দেখো সকল দেশের দাবি সেজে আমার জন্মভূমি। We'll show the world we care, where everyone is equal, our religion and our ওয়াও ways. ওয়াও ওয়াও। This is our home we love. Canada's our place. Yeah. 150th all across the nation. Around the world, yeah. Come on, world, let's join the celebration. Glowing hearts full of love, we are one. Around the universe, blessings from above. No matter where you're from, we are one. We are one. We are. Forever grateful to আমরা একটু আনন্দ দিয়ে শুরু করলাম আজকের ক্লাসটি। কানাডা সম্পর্কে যা যা লিখতে বলবো তাই লিখবেন, এর বাইরে কোনো তথ্য লিখবেন না। অনেক তথ্য আছে এখানে, সব লেখাবো না আপনাদেরকে। আমি যে যে লাইনটা বলবো আপনারা সেই লাইনগুলো লিখবেন। প্রথম লাইন লেখেন, ম্যাপল পাতা ও লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। ম্যাপল পাতা ও লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। লেখেন, এটি কমনওয়েলথের সবচেয়ে বড় দেশ আকারে। এটি কমনওয়েলথের সবচেয়ে বড় দেশ। এটি কমনওয়েলথের সবচেয়ে বড় দেশ। শেষ লাইনটা লেখেন, পশ্চিমের জিব্রাল্টার বলা হয় কানাডাকে। পশ্চিমের জিব্রাল্টার বলা হয় কানাডাকে। শেষ লাইন। আর যদি পুরো তথ্য কারো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, কিন্তু প্রাইমারির জন্য যে তথ্যগুলি দরকার আমি সেই তথ্যগুলি শুধু লেখাবো, এর বাইরে লেখাবো না। কেউ যদি মনে করেন না আমি পুরো তথ্যটুকুই রেখে দিব, তাহলে আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। এটা তাহলে লিখেছেন, পশ্চিমের জিব্রাল্টার বলা হয়। যারা আমাকে সহযোগিতা করছেন ভিডিও অন রেখে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাইদুল, জামালপুর, ইফতিকার, এমডি ইউনুস, তারপরে খুরশিদা জাহান, আরেকজন ছিল চলে গেল, ফারহানা, আরো একজন ছিল, কে যেন ছিল চলে গেল আর কি। হ্যাঁ, ওই ফারহানাই ছিল। আচ্ছা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে ভিডিও অন করে রাখলে আপনি যে লিখতেছেন, কলম উঠাচ্ছেন নামাচ্ছেন, এটা আসলে ক্লাসের মতোই মনে হয়, অফলাইনের মতো মনে হচ্ছে আমি সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি আপনাদের। অনলাইন অনলাইন মনে হয় না। এমনি তো অনলাইনটা কেমন হয়ে গেছে যে আমি মঞ্চ নাটক করতেছি, মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছি, কেমন যেন একটা একঘেয়েমি ভাব চলে আসে। তো আপনাদের রেসপন্স না থাকলে, কথাবার্তা না থাকলে, আপনারা অনেক সময় লেখা হয়েছে মাথা ঝাঁকি দিলেন, কলম নামাইলেন উঠাইলেন, এতে হচ্ছে একটা ফিলিংস তৈরি হয়। হ্যাঁ, কেউ দূরে নাই, আমার সামনেই বসে আছে সবাই। আরো ধন্যবাদ রফিক আহমেদ, তারপরে আপনান, সুমন গোস্বামী, তারপরে শিরিনা আক্তার, হ্যাঁ, তারপরে খান আব্দুল্লাহ, ইউনুস, এমডি ইউনুস, হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এইটুকু সহযোগিতা করার জন্য। এখন আর আমার কাছে মনে হচ্ছে না যে দূরে আছেন আপনারা, এখন মনে হচ্ছে ক্লাসরুমের মধ্যেই বসে আছেন, আমি ক্লাস নিচ্ছি। খুব ভালো লেগেছে আপনাদের এই ব্যাচের এই যে মানে সহযোগিতা। ওয়াও, এখন পুরো স্ক্রিনটা ভরে যাচ্ছে আমার, এবং মনে হচ্ছে এক ঝাঁক স্টুডেন্ট সামনে ভাই বোন বসে আছে, আমি ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, এখন মনে হচ্ছে খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস এ লট।
তা আসেন আমরা আরেকটু তথ্য নেই কানাডা সম্পর্কে। এখানে অনেক তথ্য রেখেছি, সব তথ্য রাখা বিসিএস এর জন্য, আপনাদের জন্য যে তথ্যগুলি দরকার সেগুলি লিখিয়ে দিচ্ছি। কানাডা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1867 সালে, এই লাইনটা লিখবেন, প্রথম লাইন। প্রথম লাইন লিখবেন। 4 নং লাইন কোনটা? পশ্চিমের জিব্রাল্টার বলা হয় কানাডাকে, এটা। আচ্ছা, এখানে লেখেন কানাডা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1867 সালে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কানাডা কার উপনিবেশ ছিল? কার অধীনে? ব্রিটেনের। কানাডা ব্রিটেনের অধীনে ছিল, উপনিবেশ ছিল। এটাই আসতে পারে পরীক্ষায়, কানাডা কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেনের। এটাই পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা এটিও আনসার করতে পারবো। আর যদি আরেকটু কঠিন প্রশ্ন করে তাহলে দিবে কত সালে স্বাধীনতা লাভ করে? 1867 সালে। হয়ে গেল। এখন শেষ একটা লাইন আছে, দেখেন শেষ লাইনের আগের লাইন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন পিয়েরো ট্রুডো। পিয়েরে ট্রুডো। ট্রুডো বানানটা ভুল আছে, ঠিক করে নেন। এই বর্তমান যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এর বাবার নাম ছিল পিয়েরো ট্রুডো। এই পিয়েরো ট্রুডো ছিল কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সময়। পরীক্ষায় আসবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় কানাডার প্রধানমন্ত্রী কে ছিল? আপনি উত্তর দিবেন পিয়েরো ট্রুডো। আর বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা চিনেন, সো জেন্টলম্যান, সারা বিশ্বের ক্রাশ, বিশেষ করে মেয়েদের ক্রাশ, জাস্টিন ট্রুডো। এই পিয়েরো ট্রুডো হচ্ছে জাস্টিন ট্রুডোর ফাদার। এই পিয়েরো ট্রুডো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। এই পেজ থেকে এই 2 লাইন নিলেই হবে। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মুক্তিযুদ্ধের সময় কানাডার প্রধানমন্ত্রী ছিল পিয়েরো ট্রুডো, এটা নিলেই চলবে। ইয়েস স্যার ক্রাশ। দাদা বাবু যেন না শুনে এই কথা, ঘরে তো দাদা আছে। আসেন, তখন আবার বলবেন জাস্টিন ট্রুডো ক্রাশ হলে আমার ঘর করো কেন? আমাকে ছেড়ে দাও। এই যে আমরা পিয়েরো ট্রুডো এবং জাস্টিন ট্রুডোকে দেখতে পাচ্ছি। জাস্টিন ট্রুডোকে সবাই চিনেন, এটা এর বাবা হচ্ছে পিয়েরো ট্রুডো। এমন প্রশ্ন পরীক্ষায় আসলে আই হোপ আপনাদের আর ভুল হবে না, আপনারা পারবেন। হ্যাঁ, কাকলি আবেদিন। এখন শুধু মেয়েদের ক্রাশ না, সারা পৃথিবীর সব মানুষের ক্রাশ, সেটা হলো যুক্তরাষ্ট্র। আমরা এখন সেই যুক্তরাষ্ট্র পড়ব। আমেরিকা। আমেরিকা যুক্তরাষ্ট্র, মানুষ কথায় কথায় বলে আমেরিকা যাব। আমেরিকা মানে হলো 35টা দেশ, উত্তর আমেরিকা 23 আর দক্ষিণ আমেরিকার 12, এই 35টি দেশই হচ্ছে আমেরিকা। এটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আর যতই গালাগালি করি আমরা, মনে মনে লালন করি, আহারে আমেরিকা যাইতে পারতাম। আমেরিকা যাওয়ার প্রতি সবার একটা ঝোঁক আছে। তো এক লোক আমেরিকা যাওয়ার জন্য অনেকবার ডিবির লটারি কিনছে। তো ডিবির লটারি কিনে তার লটারি কমন পড়ে নাই, অর্থাৎ লটারি কমন না পড়াতে তার মন খারাপ হয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে হাল ছেড়ে দিছে। আমেরিকার আর ডিবির লটারি কিনলো না, ব্যবসা বাণিজ্য করলো, বিয়ে শাদী করলো, বাচ্চা হইছে, ছেলে হইছে। পরে ছেলের নাম রাখছে আমেরিকা। তো মানুষ তারে জিজ্ঞাসা করে, ভাই এত নাম থাকতে ছেলের নাম আমেরিকা রাখলা কেন? কয় আমেরিকা যাইতে পারি নাই, এটা আমার দুঃখ। কিন্তু মানুষ আমারে দেখলে বলে ওই যে আমেরিকার বাপ যায়।
এইটা আমার কাছে খুব তৃপ্তি পাই আমি। মানুষ বলে আমেরিকার বাপজাই, বুঝতে পারছেন, বাপজাই। এই কারণে যদি প্রাইমারি চাকরি না হয় বা সরকারি চাকরি না হয়, তাইলে ছেলে মেয়ের নাম রাখবেন প্রাইমারি, আর নাইলে কোনোটার নাম রাখবেন হাই স্কুল, নাহলে আরেকটার নাম রাখবেন কলেজ। পরে মানুষ বলবে ওই যে কলেজের বাপ যায় বা প্রাইমারির বাপ যায়, বোঝেন নাই? হয়ে গেল। আসেন আমরা একটু যুক্তরাষ্ট্র দেখে আসি। এত স্বপ্ন, এই স্বপ্নের দেশটা একটু ঘুরে আসি। এমনি তো ঘুরাতে পারবো না, কল্পনায় সবাইকে ঘুরাই নিয়ে আসি। টাকা পয়সা লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, এমনিতেই ঘুরে আসি, চলেন। ওয়াও ওয়াও। ইয়েস, তানিয়া। খুবই সুন্দর। আমরা যুক্তরাষ্ট্র ঘুরে আসলাম, শুধু এমবি খরচ হয়েছে, আর কিচ্ছু হয় নাই, পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে নাই। আমরা আমেরিকা আবিষ্কার প্রথমে শিরোনাম করব, আমেরিকা আবিষ্কার। প্রথমেই শিরোনাম করব আমেরিকা আবিষ্কার। আজকে ক্লাসটা উপভোগ করতে পারবেন যদি মনোযোগ সহকারে করেন, মুখস্থ হয়ে যাবে। ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে এটি আবিষ্কার করেন। এই কলম্বাস পাঠানো হয়েছিল ভারতে আসার এবং দূরপ্রাচ্যে আসার জলপথ আবিষ্কার করার জন্য। মানে ভারতের কালিকট বন্দর এখানে পাঠিয়েছিল। ও কি করলো, ও এখান দিয়ে এই দিকে না গিয়ে ও এই দিকে চলে গেল ভুলে। কলম্বাস এদিকে না গিয়ে চলে গেল এদিকে, ইউরোপ থেকে আসছিল, ও এদিকে না গিয়ে এদিকে চলে গেল। আর ওখানে গিয়ে দেখতে পেল যে একটি মহাদেশ, নাম দিল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, ওয়েস্ট ইন্ডিজ। আমরা যে ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ, এটা একক কোনো দেশ না, 13টি স্বাধীন দেশের সমন্বয় ওয়েস্ট ইন্ডিজ। ওই যে ডোমিনিকা প্রজাতন্ত্র, বাহামা দ্বীপপুঞ্জ, বারমুডা, কিউবা, হাইতি, জ্যামাইকা, পুয়ের্তো রিকো, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাকো, এইসব দেশ নিয়ে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট একটি কোনো দেশের নাম নয়। আমি যে দেশগুলো বললাম, এই দেশগুলোকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। এরা হচ্ছে ক্যারিবিয়ান। এই ক্যারিবিয়ান সাগরের তীরে এই ক্রিস্টোফার কলম্বাস আসলো এবং আবিষ্কার করলো আমেরিকা। এই লাইনটা আপনারা না লিখলেও চলবে, আমিরগো ভেসপুসির নাম অনুসারে আমেরিকা মহাদেশ নামকরণ করা হয়। এটা না লিখলেও চলবে, এটা প্রাইমারির জন্য নেসেসারি না, বাট প্রথমে যে লাইনটা লিখেছি ওটা নেসেসারি। এই দুইটা প্রশ্নই প্রাইমারিতে আসতে পারে। আমেরিকা আবিষ্কার করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। কত সালে? 1492 সালে।
এটা হতে পারে প্রশ্ন। এরপরে এই হলো কলম্বাস। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, একসাথে খেলাধুলা করতাম, খুবই খুবই কাছের মানুষ আমার। এই হচ্ছে কলম্বাস। বিশ্বাস করলে করেন, না করলে কিছু করার নেই। আমরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ভিডিওটা দেখব। পৃথিবীতে দুইটি দেশ যারা অগ্রিম স্বাধীনতার ঘোষণা করে স্বাধীনতা লাভ করে, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। স্যার আগে পড়ছিলাম কলম্বাস জন্মসূত্রে ইতালিয়ান, কিন্তু নাবিক হিসেবে স্প্যানিশ। হ্যাঁ ঠিক আছে, তো এটা ইউরোপে, আমি তো ইউরোপ বলেছি। আমরা আমেরিকার যুদ্ধ দেখে আসেন। I watch them fight and die in the name of freedom. They speak of liberty and justice, but for who? Ready! Fire! Fire! On him! স্যার আপনার মতোই দেখতে আপনার বন্ধু। হ, পরিচয় করায় দেওয়া যাবে না, শুধু বিয়ে করতে চাইলেও বিয়ে করায় দেওয়া যাবে। দেখেন, স্বাধীনতা ঘোষণা করা হয় 4 জুলাই 1776, এটি ইম্পর্টেন্ট। স্বাধীনতা দিবস 4 জুলাই। এটি যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটন। এর প্রত্যেকটা লাইনই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখেন। এর প্রতিটি লাইনই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, লিখে রাখেন। কারণ পরীক্ষা মহাদেশ ভিত্তিক প্রশ্ন হলে আমেরিকা থেকে প্রশ্ন হয়, আর আমেরিকা থেকে প্রশ্ন হলে আমেরিকার স্বাধীনতা থেকে প্রশ্ন হতেই পারে। লিখেছেন?
ওকে, এই হচ্ছে জর্জ ওয়াশিংটন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা এবং সর্বাধিনায়ক। তবে একটা কথা আছে, আপনারা একটু লিখে রাখেন। আপনারা লিখেছেন আমেরিকার যুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে জর্জ ওয়াশিংটন, কিন্তু ঘোষক আর একজন, লেখেন ঘোষক, ঘোষক লেখেন টমাস জেফারসন। ময়কার দন্ত স, টমাস জেফারসন, জয়কার ফয়কার র দন্ত স ন, টমাস জেফারসন। সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটন, ঘোষক টমাস জেফারসন। ঘোষক হচ্ছে টমাস জেফারসন। ঘোষক টমাস জেফারসন। আশা করি এই ধরনের কনফিউজিং প্রশ্ন আসলে আপনারা পারবেন। সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান এবং এটি প্রাচীনতম সংবিধান, সবচেয়ে প্রাচীন। আপনারা লিখবেন রচিত হয়, এই পুরো লাইনটাই লিখতে হবে। 1787 সালে, কার্যকর হয় 1789 সালে। এর রচয়িতা হচ্ছে জেমস মেডিসন। এর সবগুলো লাইনই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। জেমস মেডিসন। ফ্যানের মধ্যে ঢুকে তাই উড়ে গেছে। চলছে তো, এই কি পুড়ে গেল না আগেই ছিল? না এরকম রাখছি, হঠাৎ করে চলে গেছে। আচ্ছা দেখেন, আমার লাগতে হবে না আগে? আমার কিছু হবে না? খুলে রাখ। আচ্ছা, এরপরে হচ্ছে অঙ্গরাজ্য। ফ্যানের মধ্যে এটা গেলে এরকম
দেখ, বাঁচাইছে বাস। আচ্ছা ঠিক আছে, দেখেন অঙ্গরাজ্য। পাঁচটা 45-এ ব্রেক দেওয়া হবে, আজানের নামাজের জন্য ব্রেক দেওয়া হবে। অঙ্গরাজ্য হচ্ছে 13টি। এটা প্রাথমিক 13টি ছিল, বর্তমান 50টি। অর্থাৎ যখন স্বাধীন হয় তখন 13টি ছিল, বর্তমানে এই অঙ্গরাজ্য হচ্ছে 50টি। আইনসভা, শিরোনাম করেন আইনসভা। যুক্তরাষ্ট্র নিয়ে পড়ালেখার সময় এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কিন্তু প্রাইমারির জন্য এত কঠিন কিছু লাগবে না, আমি সহজ করে বলে দিচ্ছি। লেখেন আইনসভা, শিরোনাম করেন আইনসভা। নাম হচ্ছে কংগ্রেস। আসতে পারে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। দেখেন, তাহলে পরীক্ষায় আসবে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি, আপনি কি দিবেন? কংগ্রেস। এটা দ্বিকক্ষ বিশিষ্ট, আমাদেরটা যেমন এক কক্ষ বিশিষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্রেরটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। গতদিন আপনাদের ভারত পড়ানোর সময় দেখছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট, তাইলে কংগ্রেস হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। একটার নাম নিম্নকক্ষ, যেটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। আরেকটার নাম সিনেট। উচ্চ কক্ষের নাম সিনেট আর নিম্ন কক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এগুলো মনে রাখেন, এই বেসিক জিনিস মনে থাকলে পরে এগুলো বোঝাইতে সুবিধা হবে। নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, উচ্চ কক্ষ সিনেট। আগামীতে যে প্রাইমারির পরীক্ষাও খুব ইজি হবে ব্যাপারটা কিন্তু তা নয়, প্রাইমারির পরীক্ষাটাও কঠিন হবে, কম্পিটিশন হবে, কঠিন প্রশ্ন হতে পারে। তাহলে আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ জানলাম। এই উচ্চ কক্ষের মানে নিম্ন কক্ষের সদস্য হলো 435, আর উচ্চ কক্ষের সদস্য হচ্ছে 100, যাদেরকে আমরা সিনেটর বলি। মাঝে মাঝে দেখবেন মার্কিন সিনেটর বলা হয়। এই উচ্চ কক্ষের সদস্য হচ্ছে 100, নিম্ন কক্ষের 435। কত হইল? 535। আর তিনটা আছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, অর্থাৎ মোট হচ্ছে 538। লিখে রাখেন, ওটা ওখানে নাই, পরবর্তীতে আছে। নিম্ন কক্ষের সদস্য 435, উচ্চ কক্ষের 100, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ডিসি 3। এই মোট যোগ করে বসান 538। আবারও বলি, নিম্ন কক্ষ 435, উচ্চ কক্ষ 100, ডিসি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া 3, এই 538। পরীক্ষায় আসবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয় কত বছর পর পর? 4 বছর পর পর। এটি 4 বছর পর পর নভেম্বর মাসের 2 থেকে 8 তারিখের মধ্যবর্তী মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। এই যে আগামী নভেম্বর মাসের 3 তারিখে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে, এই যে আগামী মাসে
3 তারিখে মার্কিন নির্বাচন হবে। জি স্যার, কারণ সেকেন্ড ক্লাস জব করছে এখন। হ্যাঁ, দেখেন তাহলে মোট আসন কত? 500। রেসপন্স করেন, মোট আসন কত? 538। এর নির্বাচন হবে 59তম। রূপালী খাতুন 59তম নির্বাচন হবে আগামী মাসে। তাইলে মোট আসন কত? 538। জিততে হইলে লাগবে 270টি আসন। 270 জিততে হইলে কয়টি লাগবে? ভারতে বলছিলাম 272, কিন্তু আমেরিকায় হচ্ছে 270। জয়ের জন্য প্রয়োজন 270টি। আমরা ব্রেক দিব, তার আগে আরেকটু দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করব। আজানের বিরতি কয় মিনিট ভাই? 10 মিনিট। আমরা 5:55-তে আবার শুরু করব। লাইন যেভাবে আছে এভাবেই থাকবে। আপনারা যারা নামাজ পড়বেন পড়ে আসেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد বললেন আগামী মাসে আমেরিকান নির্বাচন হবে 3 তারিখ মঙ্গলবারে, সবাই আমন্ত্রিত। আমি যেটা আপনাদেরকে মানে যেখানে শেষ করেছিলাম, নির্বাচন হবে 59তম ভাই, 59 খুরশিদা জাহান 59 ইলেকট্রাল কলেজ। ইলেকট্রাল কলেজ আপনারা না বুঝলেও চলবে, তারপরে একটু বলি। এই যে 538টি, এর মধ্যে প্রেসিডেন্ট হতে চাইলে যেটা আগেই লিখাই দিয়েছি 270টি ইলেকট্রাল ভোট পেতে হবে। অর্থাৎ এই 538টি কে আমরা বলবো ইলেকট্রাল কলেজ, যেটা আমাদের 1958 সালে আইয়ুব খান করেছিল। পূর্ব বাংলার 40,000 গ্রাম এবং পূর্ব পাকিস্তানের 40,000 গ্রাম এবং পশ্চিম পাকিস্তানের 40,000 গ্রাম, এই 80,000 গ্রাম নিয়ে করেছিল ইলেকট্রাল কলেজ। সেটাকে বলা হয় বেসিক ডেমোক্রেসি অর্ডার, আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র। ঠিক এখানেও এরকম 538টি ইলেকট্রাল কলেজ রয়েছে, তার মধ্যে 270টি যে পাবে সে প্রেসিডেন্ট হবে। এগুলো আপনাদেরকে লেখাইছি ইতিমধ্যে, আর দিব না। স্ট্যাচু অফ লিবার্টি আপনারা নাম শুনেছেন, এটা কে কাকে দেয়? এটা ফ্রান্স যুক্তরাষ্ট্রকে দেয়। স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স যুক্তরাষ্ট্রকে প্রদান করে, এটা অনেকবার শুনেছেন। আজকে দেখেন, দেখে আসেন। স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি অনেক শুনেছেন। ফ্রান্স যুক্তরাষ্ট্রকে দিয়েছে তার স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে।
কিন্তু একটু দেখে আসি, পাসপোর্ট ভিসা ছাড়া, খরচপতি ছাড়াই দেখে আসি। প্রায় ১৫০ বছর ধরে আমেরিকার সাম্য আর মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি। আমেরিকার স্বাধীনতার ১০০ বছর উপলক্ষে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি আমেরিকার জনগণকে উপহার হিসেবে দেওয়া হয়। কি কেন কিভাবে এই পর্বে জানব আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি সম্পর্কে। রোমান দেবী লিবার্টাসের আদলে সবুজ রঙের ঢিলেঢালা গাউন পরা এক নারীর অবয়ব স্ট্যাচু অব লিবার্টি। ভাস্কর্যটির বাইরের নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডরিক বার্থোল্ডি এবং এর ভেতরের নকশা করেন আরেক বিখ্যাত ফরাসি স্থপতি গুস্তাভো আইফেল। তিনি আইফেল টাওয়ারের নকশাকারী হিসেবে বিখ্যাত। অতীতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামে আমেরিকাকে সাহায্য করেছিল ফ্রান্স। আমেরিকার স্বাধীনতা অর্জনের ১০০ বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ১৮৮৬ সালে ফ্রান্স ভাস্কর্যটি আমেরিকাকে উপহার দেয়। আমেরিকার নিউ ইয়র্ক পোতাশ্রয়ের মুখে লিবার্টি দ্বীপে স্ট্যাচু অব লিবার্টিকে স্থাপন করা হয়, কারণ তৎকালীন সময়ে বহু ইউরোপীয় অভিবাসী নিউ ইয়র্ক বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছিল। এই ভাস্কর্যটি সেই সব অভিবাসীদেরকে আমেরিকায় স্বাগত জানাত। বর্তমানে প্রতি বছর প্রায় ৩৫ লক্ষ লোক স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসে। ১৯২৪ সাল পর্যন্ত ভাস্কর্যটির নাম ছিল লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্ট্যাচু অব লিবার্টি। ভাস্কর্যটির ডান হাতে রয়েছে প্রজ্বলিত মশাল এবং বাম হাতে রয়েছে আইনের বই। স্ট্যাচু অব লিবার্টির মুকুটে রয়েছে ৭টি কাঁটা, যা ৭ মহাদেশ ও ৭ সমুদ্রকে নির্দেশ করে। স্ট্যাচু অব লিবার্টির মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট ১ ইঞ্চি, তবে মাটি থেকে মূল বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট ১ ইঞ্চি। মূর্তিটির নাকের দৈর্ঘ্য ৬ ফুট ৬ ইঞ্চি এবং এর এক কান থেকে আর এক কানের দূরত্ব ১০ ফুট। স্ট্যাচু অব লিবার্টির পায়ে যে জুতা পরানো হয়েছে তা বাজারে বিক্রি করলে জুতাটির মাপ হতো ৮৭৯। এর পায়ের কাছে পড়ে থাকা শেকল আমেরিকার মুক্তির প্রতীক। তামার তৈরি সমগ্র মূর্তিটির ওজন প্রায় ২.৫ লক্ষ কেজি। স্ট্যাচু অব লিবার্টির ভেতরে ৩৫৪টি সিঁড়ির ধাপ অতিক্রম করে মূর্তির মাথায় ওঠা যায়। মূর্তির মুকুটের কাছে রয়েছে ২৫টি জানালা, যা অনেকটাই। তাহলে আমরা 3টি তথ্য নিব। কি কি নিব? স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। স্ট্যাচু অফ লিবার্টি কে কাকে প্রদান করে? ফ্রান্স যুক্তরাষ্ট্রকে। এর উচ্চতা ৩০৫ ফুট। স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৩০৫ ফুট। আমরা এই 3টি তথ্য নিব, পরীক্ষা আসলে আমরা পারবো। আপনাদের বিখ্যাত গ্যাটিসবার্গ ভাষণ জীবনে অনেকবার শুনেছেন। গ্যাটিসবার্গ ভাষণ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই লিঙ্কন ছিল বাড়ির কাজের ছেলে। কালো কুচকুচে এই লিঙ্কন একটা বাড়ির কাজের ছেলে ছিল। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আমেরিকার প্রেসিডেন্ট হবে। বাড়ির ম্যাম জিজ্ঞাসা করলো সব ছেলে মেয়েদের, তোমরা কে কি হবে? এক একজন এক এক কথা বলল। আব্রাহাম লিঙ্কন, চিকনা কালো করে আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়েছিল দরজার কোটরে। বলল, কি লিঙ্কন, তুমিও কি কিছু হতে চাও? লিঙ্কন বলল, ইয়েস ম্যাম, আই উইল বি প্রেসিডেন্ট অফ আমেরিকা। ওই দিন এই ঝাঁঝালো তার এই উক্তিটি হাস্যকরোজ্জ্বল ছিল সবার কাছে। কিন্তু আব্রাহাম লিঙ্কন ওই ছোটবেলায় যে স্বপ্নটি দেখেছিল তা বাস্তবে পরিণত করেছিল 52 বছর বয়সে। 29 বছর বয়সে তার বাবা মা মারা যায়। 32 বছর বয়সে তার স্ত্রী মারা যায়। 36 বছর বয়সে একটা ব্যবসায়ী সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। 42 বছর বয়সে সে একটা সাধারণ নির্বাচনে হেরে যায়। সে 48 বছর বয়সে পার্লামেন্ট নির্বাচনে হেরে যায়।
52 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হয়। এই কারণে তার বিখ্যাত উক্তি, পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। আপনারা যারা চাকরি পেতে চান, অল্পতেই তারা যদি হেরে যান তাহলে আর চাকরিটা হবে না। মনে রাখবেন, পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। আমরা সেই গ্যাটিসবার্গ ভাষণ যার কথা বলছি, আব্রাহাম লিঙ্কন। এই লিঙ্কনই প্রদান করেছিল গ্যাটিসবার্গ ভাষণ। মাত্র 2 মিনিটে 272 ওয়ার্ডের সেই ভাষণ, কালজয়ী ভাষণ। আমরা সেটি দেখব আজকে, এবং এটা কি মনে রাখতে হবে আপনাদেরকে এটি বলবো। 1863 সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকে কেন্দ্র করে এটি মাত্র 2 মিনিটে 272 শব্দের এক বিখ্যাত ভাষণ। তাহলে ভাষণ ছিল কয় মিনিটের? 272 শব্দের। কয় মিনিটের? 2 মিনিটের। এটা কি কেন্দ্র করে? গৃহযুদ্ধকে কেন্দ্র করে 1863 সালের। এই ভাষণে মানে মূল বক্তা ছিল এডওয়ার্ড এভার্ট। এগুলো লিখতে হবে না, জানেন। এই এডওয়ার্ড এভার্ট সে প্রায় 2 ঘন্টা ভাষণ দেয় এই অনুষ্ঠানে। আব্রাহাম লিঙ্কন 2 মিনিটে 272 শব্দের ভাষণ দেয়। এডওয়ার্ড এভার্ট দুঃখ করে বলছিল, প্রেসিডেন্ট সাহেব 2 মিনিটে যা বুঝিয়েছেন, আমি যদি 2 ঘন্টায় তার কাছাকাছি কিছু বুঝাইতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অর্থাৎ এডওয়ার্ড এভার্টের 2 ঘন্টায় কোনো কাজ হয়নি, যেটা আব্রাহাম লিঙ্কনের 2 মিনিটে হয়েছে। আমরা সেই আব্রাহাম লিঙ্কনের এই কালজয়ী ভাষণ, গ্যাটিসবার্গের ভাষণটি আমরা একটু দেখে আসেন। কি ছিল সেই ভাষণটি? আমরা পেয়ে গেছি চূড়ান্তভাবে গণতন্ত্রের সংজ্ঞা এই আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে। পরীক্ষা আসলে পারবো যে গ্যাটিসবার্গ ভাষণ প্রদান করেন কে? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার কততম প্রেসিডেন্ট? 16তম প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন যে ভাষণটি প্রদান করেছিলেন কত সময়ের? 2 মিনিটের। কত ওয়ার্ডের? 272 ওয়ার্ডের। আশা করি এইভাবে ক্লাস হওয়ার পরে আর কারো ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। মেক্সিকো। একটু মেক্সিকো দেখে আসি। অর্থাৎ যুক্তরাষ্ট্র পড়া শেষ, আমরা একটু মেক্সিকো দেখব। 16তম প্রেসিডেন্ট সঞ্জিদা আক্তার। 16তম প্রেসিডেন্ট। আমরা একটু মেক্সিকো থেকে তথ্য নেই। এখান থেকে লিখবেন শেষ লাইনটা, ভারতীয় উপমহাদেশে কচুরিপানা এসেছে যে দেশ থেকে, মেক্সিকো। এই লাইনটা পরীক্ষা আসে, এই লাইনটা জানবেন। আর যাদের পুরোটা লাগবে তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। প্রাইমারির জন্য শেষ লাইনটি ইম্পর্টেন্ট। ভারতীয় উপমহাদেশে কচুরিপানা এসেছে যে দেশ থেকে, মেক্সিকো থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আই এম লার্নিং সো মাচ। থ্যাংকস। সুশান, সুশান। চলো। ওকে, আমরা শেষ লাইনটি লিখবো। যাদের বিসিএস এর জন্য দরকার পুরোটাই রাখবো। আর বিসিএস এর ক্লাসটা একটু ভিন্ন রকমের,
যারা বিসিএস এর ক্লাস করবেন তারা আবার একটু অন্যরকম আলোচনা পাবেন। যে লাইনগুলি বলছি এগুলো প্লের জন্য এনাফ। লাতিন আমেরিকার সর্ব উত্তরে ও পশ্চিমে অবস্থিত দেশ মেক্সিকো লাগবে না আপনাদের। আপনাদের যেটা লাগবে সেটা হলো মেক্সিকোতে বিপ্লব সংগঠিত হয় 1913 সালে, এই লাইনটা লাগবে। বাকি লাইনগুলি আপনারা স্ক্রিনশট দিতে পারেন। মেক্সিকোতে বিপ্লব হয় 1913 সালে। আশা করি লিখেছেন। আমরা এখন যে দেশটি সম্পর্কে জানবো এটি হচ্ছে কিউবা। শিরোনাম করবেন কিউবা। কিউবা দেখেন, ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশ হচ্ছে কিউবা। এই লাইনটা লেখেন। বর্তমান তো বাংলাদেশ 1 নাম্বার দূষিত শহর। আচ্ছা, হ্যাঁ, ক্লাসের স্লাইড গুলো গুগল ড্রাইভে আপলোড দিবেন না স্যার? অথরিটি নোস প্লিজ কল হটলাইন। মূল টপিক কি শীটে থাকবে না স্যার? হ্যাঁ থাকবে, মূল টপিক শীটে থাকবে। তাহলে দেখেন, আমরা ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশ হচ্ছে কিউবা, এটা আমরা মনে রাখবো। এই লাইনটা লেখেন, ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশ হচ্ছে কিউবা। যে কিউবা নিয়ে আলোচনা করলে যাকে আলোচনা আনা হয় তিনি হচ্ছেন ফিদেল কাস্ট্রো। দেখেন, আমরা এখান থেকে যে তথ্যগুলো নিব, কিউবা 1492 সালে কলম্বাস আবিষ্কার করেন। ওই যে একটু আগে বলছিলাম, হোয়াট ইজ ল্যাটিন আমেরিকা? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে সকল দেশ পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় কথা বলে তাদেরকে ল্যাটিন আমেরিকার দেশ বলে। এগুলো পড়ানো হবে আপনাদেরকে, নো টেনশন। কিউবা 400 বছর ধরে স্পেনের একটি উপনিবেশ ছিল। মনে রাখবেন, কিউবার স্বাধীনতা সংগ্রামের নায়ক কার্লস ম্যানুয়েল দি সেসপেডিস। কার্লস ম্যানুয়েল দি সেসপেডিস। কারণ পরীক্ষা আসলে আপনি ভুলে ফিদেল কাস্ট্রো দিয়ে দিতে পারেন। ফিদেল কাস্ট্রো কিন্তু স্বাধীনতা সংগ্রামের নায়ক না। স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছে কার্লস ম্যানুয়েল দি সেসপেডিস। তাকে ফাদার অফ কিউবাও বলা হয়। এই নামটা মনে রাখবেন এই কারণে, নাহলে ভুল করার সম্ভাবনা আছে।
ফিদেল কাস্ট্রো কিউবা বিপ্লব। কিউবা বিপ্লব সংগঠিত হয় ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে 1 জানুয়ারি 1959। এই লাইনটা মনে রাখতে হবে। এই একটা লাইন মনে রাখলেই হবে, বাকি লাইনগুলো আপনারা পড়তে পারেন যদি মন চায়, বাট এই লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে। বাকিটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপরে অনেক কথা আছে। কিউবায় একদলীয় কমিউনিস্ট শাসন প্রবর্তন করেন ফিদেল কাস্ট্রো, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কিউবা বিপ্লব প্রাইমারিতে আসলে এই লাইনটাই আসবে। 1959 সালের 1 জানুয়ারি ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে। বাংলাদেশ না ঢাকা? ঢাকা। হালিমা আক্তার, ঢাকা। পুরো বাংলাদেশ দূষিত হলে কেমনে হবে? ফিদেল কাস্ট্রো, আমরা একটু ফিদেল কাস্ট্রোকে দেখে আসি। শুধু ফিদেল কাস্ট্রো ফিদেল কাস্ট্রো বলতেছি, একটু দেখে আসি, আসেন। Born August 13, 1926, the illegitimate son of a sugarcane planter, Fidel Castro earned respect early on, excelling academically and athletically. Entering college in 1945, he joined one of the many campus intellectual groups that vied for political power at the University of Havana. By the time he earned his degree in 1950, he had already led the Law Students Federation, become a founding member of a new liberal reformist party, and participated in 2 foreign political uprisings in Colombia and the Dominican Republic. When dictator Fulgencio Batista seized power in Cuba in 1952 and canceled the congressional elections, Fidel organized an insurgency campaign to end Batista's illegitimate reign. After years of guerrilla training, Fidel's vastly outnumbered force defeated Batista's army, sending him into exile in 1959. Fidel Castro was now the Cuban leader and a hero to his people. He was a symbol of hope for the lower classes, but he would soon become a threat in the eyes of the United States, a country with political and economic interests in Cuba. Tensions came to a head during President John F. Kennedy's administration. The CIA-backed Bay of Pigs invasion in 1961 failed, but the most precarious situation involving Fidel was the Cuban Missile Crisis in 1962, when the Soviet Union transported nuclear missiles to Cuba, arming them in silos within striking distance of the United States. His willingness of a very small country to take on the United States was pretty. আমরা উত্তর আমেরিকায় মোট স্বাধীন দেশ হচ্ছে 23টি। এর মধ্যে আমরা তাহলে লিখে রাখেন, উত্তর আমেরিকার স্বাধীন দেশ 23টি। এর মধ্যে আমরা ডিটেলস আলোচনা করলাম হচ্ছে 4টি দেশ নিয়ে, আর বাকিগুলো হচ্ছে আপনারা শীট করবেন, মানে এমসিকিউ গুলো দেখবেন। আলোচনা করার কিছু নাই। উত্তর আমেরিকার স্বাধীন দেশ 23টি। আমরা এখন চলে যাচ্ছি দক্ষিণ আমেরিকায়। লেখেন দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ 12টি। দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ 12টি। এই তথ্যগুলি নিতে পারেন। স্বাধীন দেশ 12টি। সর্বশেষ এটা লাগবে না, সুরিনাম, তারপরে রাখলে রাখতে পারেন। জাতিসংঘের সবগুলোই সদস্য, এটাও লাগবে না। লাগবে 4 নাম্বার লাইন, আয়তনে বড় দেশ ব্রাজিল, এটা লাগবে। আয়তন এবং জনসংখ্যায় বড় দেশ ব্রাজিল। আর কোনো লাইন লাগবে না আপনাদের। প্রথম লাইন, শেষ দ্বিতীয় লাইন, আর এই লাইন, আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ ব্রাজিল। এই 3টা লাইন আপনাদের লাগবে।
দেখেন একটু দক্ষিণ আমেরিকার প্রবেশের পূর্বে একটু ধামাকা হয়ে যাক নাকি, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি, একটু ধামাকা হোক। দক্ষিণ আমেরিকা মানে ফুটবল, একটু দেখে আসি, আসেন। পূর্বে একটু রিল্যাক্স করে আসলাম, একটু বিনোদন নিয়ে আসলাম। অনেকেরই ফেভারিট গান, নাচ, সিঙ্গার আমরা দেখে আসলাম, এটা রিফ্রেশমেন্ট থেকে আসলাম আর কি আমরা। এখন শুরু করা যাক ব্রাজিল দিয়ে। অনেকেরই আবার ফেভারিট টিম ব্রাজিল, ব্রাজিল দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা। আমরা ব্রাজিল সম্পর্কে তথ্য নিব। স্বাধীনতা লাভ, পর্তুগালের উপনিবেশ ছিল, শুধু এই লাইনটা লিখবেন, কিছু লিখতে হবে না, শুধু লিখবেন পর্তুগালের উপনিবেশ ছিল। আপনার প্রাইমারির জন্য আর কিচ্ছু লাগবে না। ওয়াকা ওয়াকা মানে কি স্যার? এই আমিও জানি না, কেউ জানলে জানান। ওয়াকা ওয়াকা, ও ও জানান। লেখেন পর্তুগালের উপনিবেশ ছিল, আর কিচ্ছু লাগবে না। ব্রাজিল পর্তুগালের উপনিবেশ, আর বাকিটা স্ক্রিনশট। কি এটা? ও সরি, ওয়াকা ওয়াকা মানে মজা মজা, বুঝতে পেরেছেন? ওয়াকা ওয়াকা মানে হচ্ছে মজা মজা, মজা মজা, ও ও এই আর কি। এটা কি সাউথ আমেরিকার দেশ? হ্যাঁ, ব্রাজিল সাউথ আমেরিকার দেশ, কিন্তু ইয়া শাকিরা কিন্তু এখানকার না, সে হচ্ছে কোন জায়গার? সে দক্ষিণ আমেরিকারই, সে হচ্ছে কলম্বিয়ার। কলম্বিয়ার। লেখেন আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল, বিশ্বে পঞ্চম। এই লাইন লাগবে আপনাদের। এই পুরো স্লাইডটাই লাগবে, লিখে নেন। অর্থনীতি হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহৎ অর্থনীতির দেশ ব্রাজিল, বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। হ্যাঁ, এরপরে ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল, এটা লিখবেন।
আর রাজধানীর নাম ব্রাসিলিয়া, মুদ্রার নাম রিয়াল, আর রাজধানীর নাম ব্রাসিলিয়া, এই দুইটা লাইন লিখবেন। আরেকটা লাইন লিখবেন, দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ ব্রাজিল, যার ভাষা পর্তুগিজ। লিখবেন দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ ব্রাজিল, যার ভাষা পর্তুগিজ। রাজধানী লিখিয়েছি, এগুলো আপনাদের দরকার নেই। আমরা এখন আর্জেন্টিনায় চলে যাব, অনেকেরই ফেভারিট টিম আর্জেন্টিনা। আমরা একটু আর্জেন্টিনায় ঘুরে আসি, মেসিকে দেখে আসি, আসেন আসেন আমরা মেসিকে দেখি। আমরা কিছু তথ্য লিখে নিয়ে আসি। দেখেন, আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স আয়ার্স। আর মুদ্রার নাম পেসো। লেখেন আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স আয়ার্স আর মুদ্রার নাম পেসো। পয়েকার দন্ত সহকার, এই দুইটা লাইন লেখেন, তারপরে যা বলি তাই লিখবেন। আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স আয়ার্স, মুদ্রার নাম পেসো। বিশ্বে অষ্টম, আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকার দ্বিতীয়, এই লাইনটা লেখেন। পাতাগোনিয়া মালভূমি আর্জেন্টিনায় অবস্থিত, এই লাইন লিখবেন। আর শেষ লাইন খুবই ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, শেষ লাইনটা বুঝাই দিচ্ছি। প্রথমত লিখবেন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, মুদ্রার নাম পেসো। তারপরে লিখবেন এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম, বিশ্বে অষ্টম।
পাতাগোনিয়া মালভূমি আর্জেন্টিনায় অবস্থিত। এই লাইন লিখবেন। এরপরে লিখবেন আর্জেন্টিনা তথা বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইসাবেলা দি পেরন। এটা আমরা ভুল করি, যদি প্রধানমন্ত্রী বলে তাহলে শ্রীলঙ্কার শ্রী মাভো বন্দরনায়েক, প্রেসিডেন্ট যদি বলে তাহলে ইসাবেলা দি পেরন। প্রেসিডেন্ট হচ্ছে ইসাবেলা দি পেরন, আর প্রধানমন্ত্রী যদি বলে শ্রী মাভো বন্দরনায়েক, এটা শ্রীলঙ্কার। মুদ্রার নাম পেসো, পয়েকার দন্ত সহকার, পয়েকার দন্ত সহকার, পেসো। পেসো। মুদ্রার নাম কি বুঝি নাই, মুদ্রার নাম পেসো, পেসো, পয়েকার দন্ত সহকার, পেসো। আশা করি বুঝতে পারছেন এখন। লেখেন ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয় 1982 সালে। ফকল্যান্ড, লেখেন ফকল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয় 1982 সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধ সংগঠিত হয় 1982 সালে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে। আর্জেন্টিনা হেরে গেলে ব্রিটেন এটি দখলে নেয়। আর্জেন্টিনা হেরে গেলে ব্রিটেন এটি দখলে নেয়। আর্জেন্টিনা হেরে গেলে ব্রিটেন এটি দখলে নেয়। পরীক্ষা আসবে ফকল্যান্ড যুদ্ধ হয়েছে কত সালে? 1982 সালে। আমরা এখন যে দেশটি পড়ব তার নাম কলম্বিয়া। আর বেশিক্ষণ না, 5 মিনিটে শেষ করে দিব। কলম্বিয়া। কলম্বিয়া থেকে লিখবেন ফার্ক, কলম্বিয়ার প্রধান গেরিলা সংগঠন। ফার্ক কলম্বিয়ার প্রধান গেরিলা সংগঠন। বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। এই দুইটা লাইন লিখবেন। ফার্ক কলম্বিয়ার প্রধান গেরিলা সংগঠন, বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। আর শেষ লাইন লিখবেন বিমান উৎপাদনে যুক্তরাষ্ট্র ফার্স্ট। প্রিয়াঙ্কা। শেষ লাইন লিখবেন দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার উভয় উপকূলে প্রশান্ত আটলান্টিক মহাসাগর রয়েছে। তাহলে কোকেন উৎপাদনে বিশ্বে বৃহত্তম বা শীর্ষ ফার্ক কলম্বিয়ার প্রধান গেরিলা সংগঠন, আর দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার উভয় উপকূলে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর রয়েছে।
চিলি, স্টিক অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের লাঠি বলা হয়। এই দেশটা দেখতে লাঠির মতো, মরিচও বলা হয়। সরু রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র হচ্ছে চিলি। বিশ্বের বৃহত্তম কপার উৎপাদনকারী দেশ চিলি, লেখেন। বিশ্বের বৃহত্তম কপার উৎপাদনকারী দেশ চিলি। কপার উৎপাদনকারী দেশ হচ্ছে চিলি। বিশ্বের সবচেয়ে সরু দেশ এটি। মানে স্টিক, একদম দেখতে মানচিত্রে দেখেন লাঠির মতো দেখা যাচ্ছে, স্টিক অফ দ্য ওয়ার্ল্ড। কপার উৎপাদনকারী দেশ হচ্ছে চিলি। এই ছিল আমার সাথে আপনাদের এই পর্বে আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। স্যার লাস্ট লাইন লিখি নাই, কলম্বিয়ার লাস্ট লাইন লিখেন নাই, লেখেন। লেখেন কে যেন ইয়ে চেয়েছিলেন, PROLAY PAUL, PROLAY PAUL, বড় হাতের পি, দুইটাই ক্যাপিটাল পি, PROLAY PAUL, এটাই পাবেন। অর্থাৎ স্পেলিং ঠিক মতো দিলে পাবেন। এটাই পাবেন। আমি যেভাবে লিখেছি এইভাবে লিখলে পাবেন। থ্যাংক ইউ নুসরাত জাহান, অনেক ধন্যবাদ। ওকে ওকে ওকে, সবাইকে ধন্যবাদ। কে যেন চেয়েছিলেন, আমি দেই না, তারপরও দিয়ে দিলাম। সবাইকে অনেক ধন্যবাদ এত সময় থাকার জন্য।